জনগণকে দেয়া বিএনপির ওয়াদা বাস্তবায়নে বাধা এলে প্রতিরোধের ঘোষণা তারেক রহমানের। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জামাত আমিরের। জনগণের পাশে দাঁড়ানো শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার সব তছনছ করে ফেলা হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে। বিএনপি দেরি করায় পিছিয়েছে জুলাই ঘোষণাপত্র প্রকাশ, বললেন উপদেষ্টা নাহিদ। নতুন দল গঠন কিংবা পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটা সময় চাচ্ছে। গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্লেমেশনের কাজ দ্রুত এগোনো উচিত। নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এখন পর্যন্ত আমাদের এরকম কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা, আর্থিক চাপে বিদ্যুৎ জ্বালানিতে বকেয়ার পাহাড়, পাওনা চেয়ে শেভরন আদানির চিঠি, অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। এবং কোচ না সরলে একযোগে অবসরের ঘোষণা নারী ফুটবলারদের। পিটার বাচলারের বিরুদ্ধে 6 অভিযোগ মাসুরা সাবিনাদের, মন্তব্য নেই বাফুফের। জবাবদিহিতা ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে কোনো সমস্যারই সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে তিনি বলেছেন, জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়নে কেউ বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এদিকে আলাদা অনুষ্ঠানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, নির্বাচনে মনোযোগ দিতে হবে এই অন্তর্বর্তী সরকারকে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রস্তাবে জনসম্পৃক্ততা বাড়াতে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মশালা করছে বিএনপি। যুক্তরাজ্য থেকে প্রতিদিনই ভার্চুয়ালি যুক্ত হয়ে সাধারণ মানুষের কাছে দল ও নিজের অবস্থান তুলে ধরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগের 4 জেলা কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার কর্মশালায় অংশ নিয়ে তারেক রহমান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। এই ব্যাপারে কেউ বাধা হয়ে দাঁড়ালে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে 31 দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। এই হোক আমাদের প্রতিজ্ঞা। আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি, যেই নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। একই দিন সকালে রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপির সিনিয়র 2 নেতা বলেন, গণহত্যার দায়ে বিচার হতে হবে আওয়ামী লীগের। সংকট কাটাতে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা। গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ওর কাছে মানবতা, শিশু, কিশোর, নারী এর কোনো মূল্য নেই। ওর কাছে একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে শিশু কিশোরদের হত্যা করতে পারে। আর তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী। আপনি নিজের থেকে পদক্ষেপ যদি না নিতে পারেন, সেটি হবে দেশের জন্য, মানুষের জন্য দুঃখজনক ঘটনা। আমরা মনে করি বাংলাদেশ যে জালের মধ্যে, ষড়যন্ত্রের জালের মধ্যে এখন আটকে গেছে, সেই জাল ছিঁড়ে ফেলতে হবে। সেই জাল ছিঁড়তে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার।
বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির একটি প্রতিনিধি দল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মহাখালীতে তিতুমির কলেজে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে ব্রিফ চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যদি জমির পরিমাণ কম চিন্তা করেন তাহলে আমাদের জমি বরাদ্দ দিতে হবে। যদি আমাদের শিক্ষক পিএইচডিধারী শিক্ষক কম দেখেন তাহলে আমাদের পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি আমাদের আবাসন ব্যবস্থা কম দেখেন তাহলে আপনারা আবাসন ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। এইসব দাবি আমাদের মেনে নিয়ে আমাদের তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি প্রদান করে আমাদের শিক্ষার্থীদের 28 বছরের এই আন্দোলনকে সমাপ্তি ঘোষণা করবেন আপনারা। সেখান থেকে আমাদেরকে শুধুমাত্র টেস্টের কথা বলে আমাদেরকে বিদায় করে দেন। সম্মানিত স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি আমাদের মধ্যস্থ সেই সময়টা। আজকেও কি শুধুমাত্র তিনি মধ্যস্থতা করতে এসেছেন নাকি পৃথিবীর বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে এসেছেন, এটা আমরা জানতে চাই। এবং সে সময় বলা ছিল 7 দিন সময় নেওয়া হলো, 7 দিনের ভেতর ফিজিবিলিটি টেস্টের কমিটি আসবেন এবং 1 মাসের ভেতরে কমিটি আমাদের এটার ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট জমা দিবেন। আমরা জানি না মন্ত্রণালয় থেকে আমাদের পৃথিবীর দূরত্ব কত ছিল, সরকারের কি ভাড়া ফুরিয়ে গিয়েছিল, মন্ত্রণালয় ভাড়া ফুরিয়ে গিয়েছিল নাকি এতগুলো ছিল না মূল্য নেই। আমরা জানতে চাই কেন এই তালবাহানা, এই তালবাহানা শেষ কোথায়। এবং আজকে তালবাহানার সমাপ্তি ঘোষণা করে এখানে দাঁড়িয়ে ঘুরে আপনি বলবেন পৃথিবীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো। এবং এই ঘোষণার মাধ্যমে আমরা রাস্তা ছাড়বো। আবার যদি কিছু বলেন সারাদিন বুঝালেও পৃথিবীর শিক্ষার্থীরা বুঝবে না। আচ্ছা, আমি তোমাদের কথা শুনতে আন্দোলন করছো, তোমাদের ল্যাঙ্গুয়েজ একরকম এবং এটা খুব স্বাভাবিক। এই যে জুলাই গণবিপ্লবটা গেল, এই আন্দোলন কিন্তু কোনো আইন মেনে হয়নি, এটি সঠিক। আইন এবং আর্গুমেন্ট হইতো না এবং দেশ স্বাধীন হতো না, এটা আমরা জানি। যদি আইনের কথা বলি, বিপ্লবের কথা বলি তাহলে আলাদা জিনিস। যদি সময়ের কথা বলি, যুক্তির কথা বলি, তাহলে ওই যে মার্চ ফর ডেমোক্রেসি যেটা হলো ঢাকা ঘেরাও, এটা কিন্তু 5 তারিখে না, এটা ছিল 6 তারিখে। তোমরাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে কয় তারিখে আনছো? 5 তারিখে আনছো। সুতরাং ইউ ক্যান ডু মেনি থিংস, তোমরা অবশ্যই কাজটা করতে পারো এবং তোমরা এগিয়ে আসছো বলেই কিন্তু এটা খুব সত্য কথা, এই দেশ আরেকবার নতুন করে পরিচয় লাভ করেছে, দেশ স্বাধীন হয়েছে। রাজধানীর মহাখালীতে তিতুমির কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে যে ব্রিফ, সেই ব্রিফে আমরা সরাসরি এতক্ষণ সংযুক্ত ছিলাম। যাচ্ছে অন্য খবরে। আগামী দিনে দুর্নীতিবাজরা যাতে আবারও ক্ষমতা না বসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জয়পুরহাটের সার্কিট হাউস মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন জামায়াত আমির। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এর আগে দীর্ঘ 16 বছর পর কর্মী সম্মেলন হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও ফেস্টুন হাতে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন কর্মীরা। নির্বাচন হয় 14 সালে, সেখানে মানুষ যায় না। নির্বাচন হয় 18 সালে, সেখানে নিশিরাতের নির্বাচন। নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর মামু, আমি আর দামের নির্বাচন। মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার সব তছনছ করে ফেলা হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে। অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে, তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাই না? লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। বিএনপি দেরি করায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ পিছিয়েছে বলে জানিয়েছেন
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নতুন দল গঠন কিংবা পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিকেলে তথ্য ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেছেন, ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হাতে তা দমন করবে। গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেয়া হবে না বলেও এ সময় জানিয়েছেন তিনি। রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। এখনও আমরা এটা ভাবি না, আমরা তো সরকারের কার্যক্রমই করতেছি। তো এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দলে অংশগ্রহণ, তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো রাজনৈতিক দল হলুক, আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না। এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো হয়। আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। ক্ষমতার অপব্যবহার করে 3,83,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও 42 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ 2 আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেছেন, সাবেক সংসদ সদস্যের স্ত্রী সহ তার শ্বশুর, শাশুড়ি ও 2 শ্যালকের নামে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এদিকে গাজীপুরের টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের 4টি বাংলো বাড়ির সন্ধান পেয়ে এসব সম্পদের বৈধতা খুঁজে দেখতে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। ময়মনসিংহের সাবেক এমপি এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দেয়। এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এবার বেরিয়ে এলো ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের তথ্য। বৃহস্পতিবার ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, ক্ষমতায় থাকাকালীন 3,83,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 42 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। শরীফ আহমেদ, প্রাক্তন সংসদ সদস্য ময়মনসিংহ 2 ও সাবেক প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা, ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত 3,83,50,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ বুক দখলে রেখে এবং 42,68,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালীন তার স্ত্রী সহ শ্বশুর, শাশুড়ি এমনকি 2 শ্যালকের নামে অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। জনাব শরীফ আহমেদের স্বার্থ সংশ্লিষ্ট তার স্ত্রী জনাব শেফালি বেগম, তার শ্বশুর জনাব গোলাম মুস্তফা, তার শাশুড়ি জনাব জাহানারা বেগম, তার শ্যালক মোহাম্মদ শাহ আলম এবং আরও একজন শ্যালক জনাব মোহাম্মদ শামীমের নামে বেনামে বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে মর্মে তথ্য রয়েছে। এছাড়া তাদের ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া যায়। এদিকে গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগানবাড়ির সন্ধান মিলেছে শেখ রেহানা পরিবারের সদস্যদের নামে। টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের 4টি বাংলো বাড়ি সহ এসব সম্পদের বৈধতা খুঁজে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুদক। চট্টগ্রামের খাতুনগঞ্জে ইসলামী ব্যাংকের শাখা থেকে 852 কোটি টাকার অর্থ আত্মসাতের ঘটনায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার ছেলে সহ 51 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে এই মামলা করে সংস্থাটি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ ব্যবসায়ী জেন্ট্রোভিচ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বিনিয়োগের এই আগ্রহ প্রকাশ করেন। জেন্ট্রোভিচ হাই গ্রাউন্ড হোল্ডিংসের সিইও এবং প্রতিষ্ঠাতা। তিনি বলেছেন, তার কোম্পানি বাংলাদেশে কম খরচের আবাসন, মহাকাশ এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী। পরে অধ্যাপক ইউনুস বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করছে। গ্যাস অনুসন্ধান সহ অনেক খাতে বাংলাদেশের আরও বেশি মার্কিন বিনিয়োগ প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডিআর চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। বিপুল পরিমাণ দায় দেনার কারণে আর্থিক চাপে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। পিডিবি আর পেট্রোবাংলার কাঁধে এখন 65,000 কোটি টাকারও বেশি বকেয়া। এরই মধ্যে পেট্রোবাংলাকে মার্কিন কোম্পানি শেভরন ও পিডিবিকে ভারতীয় কোম্পানি আদানি বকেয়া পরিশোধের জন্য চিঠিও দিয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, বড় অঙ্কের আর্থিক চাপ থাকায় এবারও গরমে ব্যাহত হতে পারে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। আর্থিক টানাপোড়েন আর ডলার সংকটে গত 3 বছর ধরেই দেখা যায় পর্যাপ্ত জ্বালানির অভাবে সর্বোচ্চ চাহিদার সময়েও বন্ধ রাখতে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যুৎ কেন্দ্র। ফলে গরমের সময় সইতে হয় তীব্র লোডশেডিং। জেকে বসা আর্থিক সে বেহাল দশা থেকে এখনো বেরোতে পারেনি বিদ্যুৎ খাত। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর দাবি, পিডিবির কাছে পাওনা ঠেকেছে 16,000 কোটি টাকায়। আর এই অর্থ সংকটের কারণে এবারও মিলছে না গরমে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনের নিশ্চয়তা। ডেফিনেটলি কনসার্নিং। আমরা যে তেল ইম্পোর্টটা করবো কখন থেকে করবো, আমরা 6 মাস অলরেডি পেন্ডিং আছে। সব মিলিয়ে হলো পরিস্থিতি অবশ্যই বেশ খারাপ। গভর্নমেন্টের হল ফান্ড ক্রাইসিস আছে, সেটা আমরা বুঝি, বাট আমাদের তো কোনো উপায় নেই, আমাদের তো হাত পা বাঁধা। মানে আমি তো এটা না পেলে আমি তো ইলেকট্রিসিটি দিতে পারবো না, তাহলে কিন্তু সামারে রোজার সময় একটা লোডশেডিং আসবে। শুধু তাই নয়, 845 মিলিয়ন ডলার বা 10,000 কোটি টাকা বকেয়া দাবি করে তা জুনের মধ্যে পরিশোধ করতে পিডিবিকে চিঠি দিয়েছে ভারতীয় কোম্পানি আদানি। নতুবা গুনতে হবে জরিমানা। একই অঙ্কের টাকা পায় পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। এছাড়া গ্যাসের মূল্য বাবদ পেট্রোবাংলার পাওনা 7,000 কোটি টাকার বেশি। সব মিলিয়ে অন্তত 43,000 কোটি টাকার দেনায় জর্জরিত সরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠান পিডিবি। একই চিত্র জ্বালানি খাতেও। এনবিআরের দাবি করা ভ্যাট শুল্ক, শেভরনের পাওনা আর এলএনজি আমদানি বাবদ 22,000 কোটি টাকার বকেয়া এখন পেট্রোবাংলার কাঁধে। এর মধ্যে বকেয়ার অন্তত আংশিক পরিশোধে পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে গ্যাস উত্তোলনকারী মার্কিন প্রতিষ্ঠান শেভরন। প্লাস পয়েন্ট যে ওনারা টোটাল ডিউজটা অ্যাট এ টাইম চান না, ওনারা বলেন যে আপনারা ভাগে ভাগে দিয়ে দেন। সপ্তাহের মধ্যে আমাদের টার্গেট $100 মিলিয়ন কালেক্ট করব, সেইটা দিয়ে আমরা শেভরন এবং অন্যান্য এসেনশিয়াল ডিউজ যেগুলি আছে সেগুলি আমরা দিয়ে দিব। কনসার্নে অবশ্যই আছি। কন্টিনিউয়াস অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের সাথে ডলারের জন্য যোগাযোগ করছি। বিপুল দায় দেনা আর অর্থ সংকটের কারণে এবারও গরমে লোডশেডিংয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। তাই পরামর্শ আসছে জনজীবন সহনীয় আর অর্থনীতি গতিশীল রাখার তাগিদেই বিদ্যুৎ জ্বালানি খাতে অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার। অন্য সব কিছু ইম্পর্টেন্ট, বাট এগুলো হলো সুপার ইম্পর্টেন্ট। যেভাবে করে হোক এই টাকাটা দিতে হবে আর স্পিডটা বাড়াতে হবে, যে রেটে টাকা দিচ্ছে। কিন্তু আমরা যদি দেখি বকেয়াটা বাড়ছে, তাহলে তো অদূর ভবিষ্যতেই এমন একটা সিচুয়েশন এটা আসবে যে হঠাৎ করে আমরা দেখব বিদ্যুৎও পাচ্ছি না, আমরা গ্যাসের সাপ্লাই ঠিক মতো হচ্ছে না, সব কিছুতে একটা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। বিদ্যুৎ খাতের দেনা পরিশোধে চলতি সপ্তাহে 1,000 কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ। তবে ব্যাপক দায় দেনার বিপরীতে এ অঙ্ক নগণ্য। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বেশ ভুগিয়েছে অর্থ সংকট, ডলারের অপ্রতুলতা আর বিপুল পরিমাণ বকেয়ার মতো বিষয়গুলো। এসব বিষয় কতটা মুনশিয়ানার সঙ্গে সামাল দেওয়া যায় তার উপরই অনেকটা নির্ভর করছে এবারের গ্যাস বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, এমনটি মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। আমবাগানের মধ্য দিয়ে শুরু হলো এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর চূড়াতীরে ঢল নেমেছে মুসল্লিদের। ছোট ছোট দলে ভাগ হয়ে জিকির আজকারে ব্যস্ত সময় পার করছেন আগতরা। এদিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ময়দান। ইসলামী দাওয়াতি আম্বায়নের মধ্য দিয়ে পর্দা উঠল এবারের 58তম বিশ্ব ইজতেমার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতের প্রতি বছরের মতো এবারও অংশ নিয়েছেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মানুষ। ছোট ছোট দলে ভাগ হয়ে দিনী আলোচনা শুনছেন মুসল্লিরা। জিম্মাদারদের অধীনে খিত্তায় খিত্তায় চলছে দিনী দাওয়াতের কাজ পরিচালনার শিক্ষা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে 2 ধাপের, মোট 6 দিন। প্রথম 3 দিনে অংশ নেবেন 41 জেলা আর ঢাকার একাংশ। পরের 3 দিন 22 জেলা আর ঢাকার অবশিষ্টাংশ। এখানে ইসলাম সম্পর্কে জানার জন্য আসছি। আমাদের বিশ্ব ইজতেমা সফল হোক, আল্লাহর কাছে আমরা এই কামনা করি। চাওয়া পাওয়ার একমাত্র এই হলো আল্লাহ পাকের নৈকট্য পাওয়া। এখানে আসা মানে
আমাদের ঈমান এবং আমালকে নবায়ন করা। সমস্ত দুনিয়ার মানুষের যদি ঈমান এবং আমাল শক্তিশালী হয়ে যায়, দুনিয়ার থেকে সমস্ত অপকর্ম পরিষ্কার হয়ে যাবে। সমস্ত উম্মতের উপরে আল্লাহ রাসূল এই জিম্মাদারি দিয়ে গেছে। এই জিম্মাদারি কাজের জন্য আমাদের এখানে আসা। ইজতেমা ময়দানের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ছাড়াও অন্যান্য বছরের মতো ড্রোনের মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বইমেলার প্রস্তুতি প্রায় শেষ। এবার বইয়ের রাজ্যে বুধ হবার পালা। আর মাত্র একদিন পরেই লেখক, পাঠক আর প্রকাশকের পদচারণে মুখরিত হবে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। আগামী শনিবার বিকেল ৩টায় মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের মেলার প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। রঙিন মলাটে নতুন বইয়ের গন্ধ আর বর্ণমালার হাতছানিতে প্রাণের মেলার আয়োজন চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি। দুদিন আগেও যে প্রাঙ্গণ ছিল কেবলই বাঁশ কাঠের কঙ্কাল, এখন তা রূপ নিয়েছে এক একটি বইয়ের ঘরে। সারি সারি স্টল, প্যাভিলিয়ন জুড়ে এখন চলছে শেষ সময়ের তদারকি। বইয়ের তাকের নান্দনিক ডিজাইন আর রং তুলির শেষ প্রলেপ দিতে যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। আজ আর কালকের মধ্যে হয়ে যাবে, আমরা ডে নাইট কাজ করতেছি তো, সারা রাত কাজ করি। জুলাই অভ্যুত্থানের চেতনা ফুটিয়ে তুলতে এবারের মেলায় যুক্ত করা হয়েছে জুলাই চত্বর। মেলা কমিটির সদস্য সচিব জানিয়েছেন, এবারের মেলা হবে ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে। প্রস্তুতি প্রায় সবকিছু সম্পন্ন হয়ে গেছে। পরিসরের বিবেচনায় এবারের বইমেলাটা সবচেয়ে বড় বইমেলা হচ্ছে, কারণ 100-র মতো নতুন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। বাঙালি জাতিসত্তাকে ধারণ করে গড়ে ওঠা বইমেলাকে ঘিরে মুছে যাবে সব বিভেদের রেখা, এমনটাই প্রত্যাশা বইপ্রেমীদের। প্রস্তুত লেখক, প্রস্তুত পাঠকও। এখন কেবলই বইকে ঘিরে মহা এই সাংস্কৃতিক উৎসবে মিলিত হবার পালা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। কাল পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে। শেষ মুহূর্তে এসে বেড়েছে ক্রেতার সমাগমও। বিভিন্ন পণ্যে চলছে নানা আকর্ষণীয় অফার। অন্তত আরও একদিন মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন বিক্রেতারা। শেষ সময়ে ছাড়ের ছড়াছড়ি, তাই বাণিজ্য মেলায় ঢল নেমেছে দর্শনার্থী। শুক্রবার ছুটির দিন শেষে পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসের প্রথম প্রহরে ক্রেতা সমাগম কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বিভিন্ন পণ্যে দেওয়া অফারে নজর ক্রেতাদের। স্কুল ছিল অনুষ্ঠানে, তাই জন্য আমরা ওই জায়গা থেকে বাণিজ্য মেলা এসেছি। আমার অনেক ভালো লাগছে, আজকে এসেছি, অনেক সুন্দর। আমরা দেখে এসেছি যে বাণিজ্য মেলায় গেলে অফার পাওয়া যায়, কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। বাংলাদেশি প্রোডাক্ট দেশের বাইরে বলে যা বলতেছে ওটার দাম একটু মনে হচ্ছে বেশি। ডিসকাউন্টের ইয়েতে দাম একটু কম, বাট স্টিল একটু বেশি। 2-1টা দিন বাড়িয়ে দিলে ভালো, ওরা অনেক দূর থেকে আসে, তাহলে ওদের জন্য অনেক ভালো হবে। ক্রেতাদের সুরে সুর মেলালেন বিক্রেতারাও। তারাও চান মেলার সময়সীমা যেন বাড়ানো হয় সপ্তাহখানেক। এটা সম্ভব না হলেও অন্তত শনিবার মেলা চালু রাখার দাবি জানান তারা। এই টাইমটা যদি ইনক্রিজ করা হয়, ব্যবসায়িকভাবে প্রত্যেকটা এন্টারপ্রেনিউর দে উইল বি হ্যাপি এবং বেনিফিটেড হবে। প্রথম দিকে আমাদের ওরকম সেলই হয়নি, লাস্টের দিকে মোটামুটি কাস্টমার আসছে, আলহামদুলিল্লাহ সেল ভালো। শুক্র শনিবারের বেচাটা একটু খুব ভালো হয়। তারা যদি আমাদের টাইমটা একটু বাড়িয়ে দেয় তাহলে তো আমাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো। তবে আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানিয়েছে 31 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সময় পিটার বাটলারকে দায়িত্ব থেকে না সরালে অবসরের হুমকি দিয়েছে নারী ফুটবলাররা। তার বিরুদ্ধে বডি শেমিং, অসম্মান করা সহ 6টি অভিযোগ তুলেছেন মাসুরা পারভিন, সাবিনা খাতুনা। প্রায় 20 ফুটবলার একত্রিত হয়ে স্মারকলিপি দেন গণমাধ্যমে। কোচের বিরুদ্ধে অভিযোগ তুললেও ফুটবলারদের ইস্যু নিয়ে কোনো মন্তব্য করেনি বাফুফে। দিনভর নাটক, গুঞ্জন। সাবচই কোচ পিটার বাটলারের বিপক্ষে কঠোর অবস্থানে যাবেন নারী ফুটবলাররা। দুপুর গড়িয়ে সন্ধ্যা, অবশেষে রাতের অন্ধকারে চিঠি হাতে একদল ফুটবলারের দাবি নিয়ে সামনে আসা। গেল সাফে যে বিভাজনের খবর বেরোয়, এদিনের আন্দোলনেও তার ছাপ। সিনিয়ররা ছিলেন নেতৃত্বে, পেছনের সারিতে দেখা গেছে কয়েকজন অনুজ। অবশ্য তারা যে লিখিত প্রস্তাবনা দিয়েছেন সেখানে স্বাক্ষর আছে সিনিয়র জুনিয়র মিশেলেই।
মোট 6টি বিষয় প্রাধান্য দিয়ে অভিযোগপত্র লিখেছেন ফুটবলাররা। 1 নম্বর পয়েন্টে ইঙ্গিত করা হয়েছে কেন সাবজয়ের পর পিটার ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেননি এই বিষয়টি। 2 নম্বর পয়েন্টে টেকনিক্যাল সেন্স উল্লেখ করে হাই প্রোফাইল কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবিনারা। 3 নম্বর পয়েন্ট কনফিউজিং, যেখানে ফুটবলাররাই উল্লেখ করেছেন তারা কোচের কথার জবাব দেননি, সেটা নিয়ে কেন ক্ষোভ ঝাড়লেন পিটার, এটাই তার সমস্যা। অবশ্য 4 আর 5 নম্বর পয়েন্ট বেশ উদ্বেগজনক, যেখানে কোচের বিরুদ্ধে আনা হয়েছে বডি শেমিং, অসম্মান আর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ। এই কোচের আন্ডারে কোনোভাবেই প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। মানে এটা ছাড়া উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালি ভাবে অনেক আপসেট হয়ে যায়, প্র্যাকটিসে মন বসে না। সিন্ডিকেটের কথা উঠতেছে, আসলে হয়েছে কি যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়েস লিখতো না, কেন নো লিখে আসতো। আমরা যেমন এখানে যারা আছে সবাই কিন্তু নো লিখে আসছে। বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতরে সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে শেম করে। কোচ মাঠে গিয়ে আমাদেরকে সবকিছু আসলে এরকম বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেইন করছি, বিধায় কিছু আছে সেখানে আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। এদিকে বাফুফের ক্যাম্পে থাকা একাংশ পিটার বাটলারকে বয়কট করলেও জানা গেছে তার অধীনেই সকালে জিম সেশন করেছেন 12 ফুটবলার। যদিও এই বিতর্ক ইস্যু নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ কোচ। সে জায়গায় যে কাউকেই দায়িত্ব দিলে নাকি ফল চলে আসবে অটোমেটিক। এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে বিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে নড়ে চড়ে বসল দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ। ঘটনার সত্যতা অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে এনএসসি। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্ত বেশ কিছু সংবাদ প্রচার হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, যা বিপিএল, বিসিবি এবং দেশের জন্য মানহানিকর বলে মনে হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। তাই ঘটনার সত্যতা অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে এনএসসি। 7 কর্মদিবসের মধ্যে এই কমিটিকে তাদের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, বিএনপির ওয়াদা বাস্তবায়নে বাধা এলে প্রতিরোধের ঘোষণা তারেক রহমানের। নতুন দল গঠন কিংবা পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বললেন উপদেষ্টা নাহিদ। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।